Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss multiple choice question, that means MCQ, based on the story The Parrot's Tale of ACC English First Paper textbook. According to the latest edition of the text, it is in Unit 1, Lesson 1. আমরা বিগত বেশ কয়েকটি টিউটোরিয়ালে রিডিংটা অর্থ সহকারে পড়েছিলাম। আপনারা প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালটি দেখলে এই প্যাসেজটি পেয়ে যাবেন। গল্পটি শুরু হয়েছে Once upon a time there lived a bird. একদা এক পাখি বাস করত। এখান থেকে শুরু করে আমরা আজকের মাল্টিপল চয়েস করব যেই পর্যন্ত, সেটা হলো they would never again want for anything. তাদের আর কোনো কিছুর অভাব রইল না। এই প্যাসেজটির উপর ভিত্তি করে যেসব মাল্টিপল চয়েস কোশ্চেন হয় সেগুলো আমরা আজকের এই টিউটোরিয়ালে সমাধান করব। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। আমরা জানি বর্তমান সিলেবাস অনুসারে কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে দুই ধরনের কোশ্চেন। 5টি মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য 5 মার্ক থাকে এবং পরবর্তীতে বি প্যাটার্নের কোশ্চেনে কোশ্চেন আনসার থাকে। 5টি কোশ্চেন আনসারের জন্য 10 মার্কস অর্থাৎ 10 মার্ক। নাম্বার 1A, The word unlettered does not refer to dash. Unlettered শব্দটি দ্বারা বোঝায় না কোনটি? রেফার টু অর্থ হলো স্ট্যান্ড ফর অথবা মিন, মানে বুঝায়। তাহলে বুঝায় না কোনটি? আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত। প্যাসেজ অনুসারে যে পাখিটির কথা বর্ণনা করা হয়েছে সেটাকে আনলেটার্ড বলা হয়েছে, অর্থাৎ রাজা সেটাকে আনলেটার্ড বলেছেন, মানে অশিক্ষিত পাখি। যাই হোক, এই আনলেটার্ড শব্দটির অর্থ হলো অশিক্ষিত। এখন এটা দ্বারা বুঝায় না কোনটি? দেখি, আমরা একটা একটা করে চেক করে দেখি। আনলার্নড, আনলার্নড মানে হচ্ছে অশিক্ষিত। আনলেটার্ড আর আনলার্নড একই অর্থ। তার মানে আনলেটার্ড দ্বারা আনলার্নড বুঝায়, এটি কিন্তু চাই নেই। বুঝায় না কোনটি সেটা চেয়েছে। 2 নম্বরের অপশনে রয়েছে আনএজুকেটেড, অশিক্ষিত। হ্যাঁ, আনলেটার্ড বলতে এই আনএজুকেটেডকে বুঝায়, এটাও প্রশ্ন অনুসারে চাওয়া হয়নি। তারপর কি আছে? ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী বা বুদ্ধিমান, এরকম অর্থে। তাহলে বুদ্ধিজীবী যদি হয় সেটা আনলিটার্ডের বিপরীত হয়ে গেল, তাহলে এটাই সঠিক উত্তর হবে। তারপর আমরা 4 নাম্বারটি দেখে নেই, সেখানে কি অর্থ বোঝাচ্ছে। ইলিটারেট, ইলিটারেট হচ্ছে অশিক্ষিত, আবার আনলিটার্ড মানেও হচ্ছে অশিক্ষিত। তাহলে 1, 2 এবং 4 হচ্ছে সিনোনিম। এই সিনোনিম কিন্তু এখানে চাওয়া হয়নি, বরং আনলিটার্ড দ্বারা কোনটাকে বোঝায় নাই? এই ইন্টেলেকচুয়ালকে বোঝাচ্ছে না। সুতরাং এটি হচ্ছে প্রশ্ন অনুসারে সঠিক উত্তর। নাম্বার বি, দ্য ফ্রেজ ওয়ান্স আপন এ টাইম ইমপ্লাইজ ড্যাশ। এই ওয়ান্স আপন এ টাইম বলতে কোনটাকে বোঝায় নিচের? দেখা যাক, ওয়ান্স আপন এ টাইম মানে কি? একদা এক সময় বা কোনো এক সময় অতীতের, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখা যাক, নাম্বার 1-এ কি বলেছে? আ পার্টিকুলার টাইম অ্যাট প্রেজেন্ট। না, হলো না। এ পার্টিকুলার টাইম ইন দ্য পাস্ট হলে হতো, তাহলে এটা বাদ। 2 নম্বর কি বলেছে? অ্যান ইনডিফিনিট টাইম ইন কামিং ডেইজ। আগামী দিনগুলোর কোনো একটা অনির্দিষ্ট টাইমকে এটা বোঝাচ্ছে না, এটাও কিন্তু ওয়ান্স আপন এ টাইম দ্বারা বোঝানো হয় না। তারপর 3 নম্বর অপশন দেখি, আ পার্টিকুলার টাইম ইন দ্য পাস্ট। অতীতের কোনো একটা পার্টিকুলার টাইমকে বোঝাচ্ছে, রাইট, এটাই মানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। তার মানে 3 নম্বর অপশনটা একেবারে প্রশ্ন অনুসারে সঠিক উত্তর। তারপরে দেখি 4 নম্বর কি বলেছে? অ্যান ট্রানজিয়েন্ট পিরিয়ড অফ সামবডি। কারো সংক্ষিপ্ত একটি সময়। না, এটাকেও বোঝানো হয়নি। তাহলে ওয়ান্স আপন এ টাইম এটা ইমপ্লাইজ করেছে কোনটাকে? অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে হলো আ পার্টিকুলার টাইম ইন দ্য পাস্ট। এটি হলো সঠিক উত্তর। নাম্বার সি, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সটস। দ্য স্টেটমেন্ট মিনস। এটি শুধু কিছু স্বল্প পুঁথির বিদ্যা নয়। এই স্টেটমেন্ট বা বিবৃতি দ্বারা কি বোঝাচ্ছে? দেখি কি বোঝাচ্ছে। টিচিং দ্য বার্ড উইথ নো টেক্সট। পাখিটাকে কোনো পুঁথি শিক্ষা দেওয়া হবে না। না, এটা বোঝানো হয়নি। 2 নম্বরে আছে এডুকেটিং দ্য বার্ড উইথ ফিউয়ার টেক্সট। পাখিটাকে খুব কম সংখ্যক পুঁথি বা বিদ্যা পড়ানো হচ্ছে। না, এটাও না, এটাও উল্টো অর্থ হয়ে গেছে, এটা বাদ। 3 নম্বরে কি আছে? স্কুলিং দ্য বার্ড উইথ মোর টেক্সট। স্কুলিং আর টিচিং বা এডুকেটিং একই অর্থ, মানে শিক্ষা দেয়া। তাহলে স্কুলিং দ্য বার্ড উইথ মোর টেক্সট, অর্থাৎ পাখিটাকে বেশি বেশি পুঁথি শেখানো হচ্ছে বা বিদ্যা শেখানো হচ্ছে। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। তারপরে দেখি 4 নম্বরে কি আছে? এডুকেটিং দ্য বার্ড উইথ অ্যাডভান্সড মেথডস।
অ্যাডভান্সড মেথডের মাধ্যমে পাখিটাকে শেখানো হচ্ছে। না, এটা দ্বারা কিন্তু এই 4 নম্বরের অর্থটিকে বোঝানো হয়নি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এই 3 নম্বরটি, এডুকেটিং দ্য বার্ড উইথ মোর টেক্সট। নাম্বার ডি, দ্য nephews always looked after the cage as it was dash. ভাগ্নেরা সর্বদাই এই খাঁচাটি তৈরির অর্থাৎ পাখিটির জন্য যে স্বর্ণের খাঁচা তৈরি করছিল সেই খাঁচাটির দেখাশোনা বা দেখভাল করছিলেন। অ্যাজ ইট ওয়াজ ড্যাশ, যেহেতু এটা ছিল ড্যাশ, কি ছিল সেটা দেখা যাক। অ্যাজ ইট ওয়াজ ডেলিকেট, যেহেতু এটা ডেলিকেট বা মার্জিত ছিল। না, সে কথা ডেলিকেটের কথা এখানে বলা হয়নি। এনচেন্টিং, আকর্ষণীয়, আকর্ষণীয় ছিল, কিন্তু সেটার জন্য কিন্তু এত বেশি দেখাশোনা করছিল না, বরং দামি হওয়ার কারণে সেটা বারবার সবাই দেখাশোনা করছিল। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, অর্থাৎ অ্যাট্রাকটিভ আর এনচেন্টিং একই অর্থ, এটাও না, অর্থাৎ 3 নম্বর অপশনটিও বাদ। বরং কি আছে, অ্যাজ ইট ওয়াজ মেড অফ গোল্ড অ্যান্ড ইট ওয়াজ এক্সপেন্সিভ, যেহেতু এটা স্বর্ণের তৈরি ছিল এই খাঁচাটা এবং এটা বেশ দামি ছিল, সেই কারণে এটা বেশি বেশি সবাই দেখভাল করছিল। তার মানে 4 নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ই, দ্য ওয়ার্ড সমন স্ট্যান্ডস ফর ড্যাশ। সমন শব্দটি দ্বারা বোঝানো হয় কি, এই ড্যাশ আছে মানে কি বোঝানো হয়। স্ট্যান্ডস ফর অথবা রিফার্স টু অথবা মিনস এর মানে হলো বুঝায়। তাহলে সমন শব্দটা দ্বারা কি বুঝায়? টু লুক ফর সামবডি, লুক ফর মানে খোঁজা, কাউকে খোঁজা না, সমন দ্বারা কাউকে খোঁজা বোঝাচ্ছে না, বরং তলব করা বোঝানোর কথা, সেটা এখানে নেই। 2 নম্বর কি আছে, টু লুক আফটার সামবডি, কাউকে দেখাশোনা করা। না, দেখাশোনা করা অন্য জিনিস, অর্থাৎ টেক কেয়ার অফ অথবা লুক আফটার করা অর্থাৎ দেখাশোনা করা সেই অর্থ না, বরং সমন মানে হচ্ছে তলব করা, এরকম অর্থ বোঝাবে। তাহলে এটাও বাদ। 3 নম্বর কি আছে, টু কল আপন সামবডি, কারোর সাথে দেখা করা বা সাক্ষাৎ করা, তার মানে বিশেষ করে তাকে ডাকা। ঠিক আছে, এই 3 নম্বরের অর্থটি যথার্থ রয়েছে। দেখি 4 নম্বরে কি আছে, টু সুথ সামবডি, সুথ হচ্ছে শান্ত করা বা তুষ্ট করা, কাউকে শান্ত বা তুষ্ট করা, না এটাও হয়নি। তাহলে সবচেয়ে কাছাকাছি অর্থ হচ্ছে টু কল আপন সামবডি, কারোর সাথে দেখা করা বা কাউকে ডাকা, এটাই সঠিক উত্তর। আমরা এখন এই 5টি কোশ্চেনের মতো আরো কিছু এক্সট্রা কোশ্চেন আছে, আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। নাম্বার এফ, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মেরিলি মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লিখিত মেরিলি শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ড্যাশ। তাহলে মেরিলি শব্দটির অ্যান্টোনিমটা কি? মেরিলি মানে হচ্ছে খুশি ভাবে বা আনন্দিত হয়ে, এটা হলো অ্যাডভার্ব। তাহলে এটার অ্যান্টোনিম হবে কি? দুঃখিত হয়ে, আনহ্যাপিলি বা এরকম কোনো অর্থ হবে। দেখা যাক এরকম অর্থ কোথায় আছে। গ্ল্যাডলি, না গ্ল্যাডলি হচ্ছে মেরিলির সিনোনিম হয়ে গেল, কিন্তু সিএসি কিন্তু অ্যান্টোনিম। গেইলি, গেইলি আর গ্ল্যাডলি আর মেরিলি একই অর্থ, এটাও সিনোনিম, এটাও বাদ, কারণ প্রশ্নে চেয়েছে অ্যান্টোনিম। তারপর আছে ডেসপন্ডেন্টলি, বেজার হয়ে বা মনক্ষুণ্ণ হয়ে, বেজার হয়ে, এটা হচ্ছে মেরিলির অ্যান্টোনিম, তাহলে এটাই সঠিক উত্তর। আর ব্লাইটলি, খুশি হয়ে, এটা কিন্তু মেরিলির সিনোনিম হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে মেরিলির সিনোনিম আছে গ্ল্যাডলি, এদিকে গেইলি আর এদিকে ব্লাইটলি, এগুলো সিনোনিম। আর মেরিলির অ্যান্টোনিম হচ্ছে ডেসপন্ডেন্টলি। সুতরাং কোশ্চেন অনুসারে অ্যান্টোনিম চাওয়া হয়েছে বিধায় ডেসপন্ডেন্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। নাম্বার জি, মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট ওয়ার মেড বাই ড্যাশ। পুঁথির বা ওই টেক্সটের অনেকগুলো কপি তৈরি করা হয়েছিল কাদের দ্বারা? বাই ড্যাশ। দেখি আমরা কাদের দ্বারা তৈরি করা হয়েছিল। প্যাসেজ অনুসারে আমরা জানি সেখানে স্ক্রাইবস যারা আছে তাদের দ্বারা তৈরি করা হয়েছিল। দেখা যাক এখানে কি বলেছে, নেফিউ, না নেফিউদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাজার ভাগ্নেদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই খাসা বানাবে বা টিউটর ডাকাবে, সেই দায়িত্বটা পেয়েছিল তারা, সুতরাং এটা হবে না। তারা কিন্তু ভেরিয়াস টেক্সট কপি করেনি। টিউটর্স, না টিউটরদের ডাকানো হয়েছিল শেখানোর জন্য, কিন্তু তারা কিন্তু এই টেক্সটগুলো কপি করেনি। তারপর কি আছে, স্ক্রাইবস, স্ক্রাইবস হবে হলো সঠিক উত্তর প্যাসেজ অনুসারে। তারপর কি আছে 4 নম্বরে, কোর্টিয়ার্স, সভাসদগণ, না তাদের দ্বারা এটা তৈরি করা হয়নি। তবে এক্ষেত্রে আমরা একটু প্যাসেজ দেখে আসতে পারি, এইখানেই তথ্যটি আছে। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট। এখন দে বলতে কারা বোঝাচ্ছে, এই যে আগের লাইনে আছে, ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ট ফর স্ক্রাইবস। রয়্যাল নেফিউরা কিন্তু
স্ক্রাইবসদের ডেকে পাঠালেন। সুতরাং কারা করেছিল? স্ক্রাইবসরা। সুতরাং স্ক্রাইবস হবে সঠিক উত্তর। আমরা আবার কোশ্চেন ফেরত যাই। সুতরাং এখানে স্ক্রাইবস হচ্ছে সঠিক উত্তর। এবার এইচ নাম্বার দেখি। স্কলার্স আর পার্সনস উইথ ড্যাশ। স্কলার্স অর্থাৎ পণ্ডিতেরা হচ্ছে সেই সব ব্যক্তিবর্গ উইথ ড্যাশ, তাদের কি রয়েছে, যে কি ধরনের ব্যক্তিবর্গ তারা। দেখা যাক, দ্য পার্সনস উইথ ওয়েলথ, সম্পদালা ব্যক্তি না, হলো না, কারণ সম্পদালা ব্যক্তি হলে সম্পদশালী বলা হবে তাকে। আর স্কলার্সদের বরং বুদ্ধি শুদ্ধি বেশি আছে সেটা বলা হবে। তাহলে স্কলার্স আর পার্সনস উইথ ইন্টেলেক্ট, হ্যাঁ এটা ঠিক আছে পুরোপুরি। আর এখানে আছে কি অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স হচ্ছে প্রাচুর্যতা বা ঐশ্বর্য, ধন সম্পদ। না, এটার সাথে হবে না, ম্যাচিং হবে না। অডেসিটি অর্থাৎ সাহসিকতা, এটাও হলো না। স্কলার্স হচ্ছে সেই সব ব্যক্তিরা যাদের ইন্টেলেক্ট রয়েছে অর্থাৎ বুদ্ধি রয়েছে। তাহলে ইন্টেলেক্ট হচ্ছে সঠিক উত্তর। নাম্বার আই, দে pondered the reasons behind the ignorance. The word ignorance refers to dash. এখানে ওই পাখিটার অজ্ঞতা বলতে অর্থাৎ ইগনোরেন্স বলতে কি বোঝানো হয়েছে? এই যে ইগনোরেন্স রিফার্স টু ড্যাশ, আগেই বলেছি রিফার্স টু মানে হলো স্ট্যান্ডস ফর বা মিনস। অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ, সম্পদের প্রাচুর্যতা না, এটাকে বোঝানো হয়নি, এটা বাদ। অ্যাবান্ডেন্স অফ কমফোর্ট, অনেক আরামদায়ক অবস্থা না, এটাকেও বোঝানো হয়নি। স্কারসিটি অফ নলেজ, স্কারসিটি মানে দুষ্প্রাপ্যতা, জ্ঞানের দুষ্প্রাপ্যতা, এটার সাথে ইগনোরেন্সের মিল আছে। অর্থাৎ জ্ঞানের দুষ্প্রাপ্যতা মানে কি? জ্ঞানের অভাব। আর ইগনোরেন্স মানেও তো জ্ঞানের অভাব অর্থাৎ অজ্ঞতা। তাহলে ৩ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখি ৪ নম্বর কি আছে? অ্যারোগ্যান্স অ্যান্ড প্রাইড, গর্ব এবং অহংকার না, এটাকে বোঝানো হয়নি। তাহলে এই ইগনোরেন্স মানে মূলত স্কারসিটি অফ নলেজ। নাম্বার জে, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, হিয়ার দ্য ওয়ার্ড টাস্ক ডাজ নট মিন। এখন এই টাস্ক বলতে কোনটাকে বুঝায় সেটা চাই নাই, বরং কোনটাকে বুঝায় না। তাহলে টাস্ক বলতে আইডলনেসকে বুঝায় না। হ্যাঁ, টাস্ক বলতে আসলে আইডলনেসকে বোঝায় না, এটি সঠিক উত্তর সম্ভবত। দেখা যাক পরেরগুলো দেখি। অ্যাসাইনমেন্ট, প্রদত্ত কোনো কাজ। হ্যাঁ, এটা টাস্কের সিনোনিম, অর্থাৎ টাস্ক বলতে এটা বুঝায়, প্রশ্ন অনুসারে এটাকে চাওয়া হয়নি। তারপর রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব বলা মানেই হচ্ছে কোনো কাজ বা কাজের দায়িত্ব। তার মানে টাস্ক বলতে রেসপন্সিবিলিটিকে কম বেশি বোঝানো যায়। তাহলে এটাও সিনোনিম অনেকটা। তারপর হলো কি জব। জব মানে কিন্তু চাকরি, আবার জব মানে কোনো কাজ। এখানে টাস্ক বলতে কিন্তু জবকেও বোঝায়। তাহলে দেখা যাচ্ছে টাস্ক বলতে অ্যাসাইনমেন্ট, রেসপন্সিবিলিটি এবং জব এগুলোকে কম বেশি বোঝানো যায়। কিন্তু টাস্ক বলতে যেটাকে বোঝানোই যায় না সেটা হচ্ছে আইডলনেস অর্থাৎ অলসতা। টাস্ক কখনোই অলসতার অর্থ বহন করে না। আর প্রশ্ন অনুসারে কোনটাকে বোঝায় না সেটাই চেয়েছে, সুতরাং আইডলনেস হচ্ছে সঠিক উত্তর। নাম্বার কে, দ্য টার্ম সেন্স অফ ম্যানার্স সিগনিফাইস ড্যাশ। তাহলে সেন্স অফ ম্যানার্স মানে কি? ম্যানার বা সৌজন্যতা বা আচার আচরণের জ্ঞান। তাহলে সেন্স অফ ম্যানার্স এটা দ্বারা আসলে কি বোঝায় দেখি? ওয়েস অফ ওয়াকিং, হাঁটার ভঙ্গি না, এটা তো হলো না। ওয়েস অফ টকিং, কথা বলার ভঙ্গি, এটা ম্যানারের সাথে কিছুটা যায়। দেখা যাক ভালো উত্তর আছে কিনা। ওয়েস অফ আর্নিং, উপার্জন করার ভঙ্গি বা পন্থা না, এটাও হলো না। ওয়েস অফ বিহেভিং, আচার আচরণ করার পদ্ধতি। হ্যাঁ, ওয়েস অফ বিহেভিং আর সেন্স অফ ম্যানার একই অর্থ। তাহলে ওয়েস অফ বিহেভিং এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু সামনে এগিয়ে নেই। দ্য ওয়ার্ড স্ক্রিপচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ। স্ক্রিপচার শব্দটি কিসের সাথে সম্পৃক্ত? স্ক্রিপচার অনেকটা লেখালেখির কাজে, হ্যাঁ এটার সাথে মোটামুটি ভালোই মিলে, খারাপ না, এটা সঠিক উত্তর হতে পারে। দেখা যাক আমরা অন্যগুলো যাচাই করি। রাইটিংস অফ ফেমাস পিপুল, বিখ্যাত ব্যক্তিদের লেখা না। তারপর হলো কি বুকস রিটেন ইন হিন্দি, যেই বইগুলো হিন্দিতে লেখা সেটার মানে স্ক্রিপচার না, এটাও হলো না। স্যাক্রেড রাইটিং অফ থিওলজি, ধর্মের যেসব পবিত্র লেখা সেইগুলোকে বলা হয় স্ক্রিপচার। অর্থাৎ স্ক্রিপচার বলতে এই ৪ নম্বর উত্তরটিকে বোঝানো হয়েছে, এটাই সঠিক উত্তর। নাম্বার এম, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, দ্য সেন্টেন্স ইমপ্লাইজ ড্যাশ। এই ধরনের পাখির কোনো ব্যবহার নেই অর্থাৎ উপযোগিতা নেই। এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে? দেখা যাক এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে। দ্য বার্ড ইজ ভেরি ইউজফুল, পাখিটি হয় খুবই উপকারী বা কাজের না, এটা তো এটার বিপরীত হয়ে গেল, এটা হবে না। তারপরে কি আছে? দ্য বার্ড ইজ ভেরি মাচ ইউটিলাইজড,
পাখিটাকে খুব বেশি কাজে লাগানো যায় বা হয় না, এটাও তো এটার বিপরীত হয়ে গেল, অ্যান্টোনিম হয়ে গেল অর্থটা। না, এটাও বাদ। দ্য বার্ড ইজ অফ নো মোর ভ্যালুয়েবল, পাখিটির খুব বেশি আর মূল্য নেই। হ্যাঁ, এটার সাথে যায়, এটা মোটামুটি ঠিক আছে। তারপর কি আছে, দ্য বার্ড ইজ নট ইউজফুল, পাখিটার কোনো উপযোগিতা নাই। হ্যাঁ, এটা পুরোপুরি রাইট। এখানে বলা হয়েছে দ্য বার্ড ইজ নো মোর ভ্যালুয়েবল, এই পাখিটা আর খুব বেশি মূল্যবান না। মূল্যবান বা অমূল্যবান সেটার কথা কিন্তু এখানে বলা হয়নি, বরং ইজ অফ নো ইউজ বলা হয়েছে এখানে, অর্থাৎ এই পাখিটা কোনো কাজেরই না, অকাজের। তার মানে হচ্ছে দ্য বার্ড ইজ নট ইউজফুল, এটা হবে সঠিক উত্তর। আমরা একটু সামনে এগিয়ে যাই। নাম্বার এন, অ্যাকর্ডিং টু দ্য লার্নেড মেন, নেটস মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস ক্যান নট ড্যাশ, পাখির বাসা খড়কুটো দিয়ে তৈরি বলে সেটা ড্যাশ ধারণ করতে পারে না। কি ধারণ করতে পারে না? অনেক বিদ্যা বা ম্যানার, এগুলো বেশি ধারণ করতে পারে না। অ্যাকোমোডেট এ লট অফ বার্ডস, পাখিকে ধারণ করতে পারে না, এটা প্যাসেজে বলা হয়নি, বরং অনেক বিদ্যা ধারণ করতে পারে না সেটা কথা প্যাসেজে বলা হয়েছে। সুতরাং এক নম্বর একটা বাদ। তারপরে কি আছে, ক্যান নট, তো এখানেই আছে ক্যান নট প্রোভাইড গুড টেস্ট, ভালো কোনো টেস্ট বা স্বাদ ধরে রাখতে পারে না, না এটার কথাও বলা হয়নি। তারপরে কি বলা আছে, ক্যান নট হোল্ড মাস উইজডম, ক্যানট এখানে আসে, তাহলে ক্যানট হোল্ড মাস উইজডম, অনেক জ্ঞান ধারণ করতে পারে না। হ্যাঁ, প্যাসেজ অনুসারে এটাই হলো সঠিক উত্তর। তারপরে কি আছে দেখি, ক্যানট গিভ শেল্টার টু নিউবর্ন বার্ডস, নতুন জাত বা নতুন জন্মানো যে পাখি বা পাখির বাচ্চা, তাদেরকে শেল্টার দিতে পারে না, না এরকম কোনো কথা প্যাসেজে বলা হয়নি। প্যাসেজ অনুসারে খড়কুটোর বাসা বেশি বিদ্যা ধরে রাখতে পারে না, এটা বলা হয়েছে। এই হোল্ড মাস উইজডম এটা হচ্ছে সঠিক উত্তর। A goldsmith is a person who dash, একজন স্বর্ণকার হচ্ছে সেই ব্যক্তি যে ডট 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 ডট, তাহলে এখানে ডট ডটের জায়গায় কি হবে, হু মেক্স গোল্ড আর্টিকেলস, ঠিকই আছে, গোল্ড আর্টিকেলস তৈরি করবে সে, এটাই সঠিক। তারপর কি আছে, হু সেলস গোল্ড আর্টিকেলস, যে গোল্ড আর্টিকেল বিক্রি করে, এটাও মোটামুটি কম বেশি এটার সাথে সম্পৃক্ত, সে আবার তৈরি করে একই সাথে কিন্তু বিক্রিও করে, তবে মেইনলি তার কাজটা হচ্ছে গোল্ড স্মিথের কাজ তৈরি করা। তারপরে কি আছে ৩ নম্বরে, ডিলস উইথ গোল্ড অ্যান্ড আদার মেটালস, গোল্ড অর্থাৎ স্বর্ণ এবং অন্যান্য যেসব মেটাল আছে সেগুলোর ব্যবসা করে, না এটা হলো না। তারপর কি আছে, ডিলস ইন প্রোডাক্টস মেড অফ মেটালস, ওইসব প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা করে যেগুলো মেটালের তৈরি, না এটাও হলো না। তাহলে এক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দ্য টার্ম ফার এন্ড নিয়ার মিনস ড্যাশ, ফার এন্ড নিয়ার কাছের এবং দূরের, তার মানে কি সর্বত্র, এটা একটা ফ্রেজ। এই ফার এন্ড নিয়ার মানে হচ্ছে এভরিহোয়ার অর্থাৎ সর্বত্র, এটাই বোঝাচ্ছে। নো হোয়ার, না এটা উল্টো অর্থ হয়ে গেল, কোথাও না, এটা বাদ। এভরিহোয়ার এটা অর্থ সঠিক আছে, তার মানে এটাই সঠিক উত্তর। বর্ডার প্লেসেস, বর্ডার প্লেসকে বোঝাচ্ছে একদম কিনারা ঘেঁষে প্রান্ত ঘেঁষে, না এটাকে বোঝানো হয় নাই। রিমোট এরিয়াস দূরবর্তী এলাকাকে বোঝাচ্ছে, না এটাও না। তাহলে ফার অ্যান্ড নিয়ার বলতে এভরিহোয়ারকে বোঝাচ্ছে, এটি সঠিক উত্তর। নাম্বার কিউ, দ্য ওয়ার্ড ডিলাইটেড ডাজ নট মিন, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত শব্দটার দ্বারা কোনটাকে বোঝায় না, তাহলে নিচের কিন্তু চারটির মধ্যে তিনটিই থাকবে আনন্দিত বলতে বুঝায় এরকম তিনটা অর্থ দেওয়া থাকবে, আর যেটা আনন্দিত অর্থ বুঝাবে না সেটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা দেখি, ডিপ্রেসড, ডিপ্রেসড হচ্ছে মনক্ষুণ্ণ, হ্যাঁ ডিলাইটেড এর বিপরীত, অর্থাৎ ডিলাইটেড দ্বারা ডিপ্রেসড কে বুঝায় না, তাহলে প্রশ্ন অনুসারে এটি হলো সঠিক উত্তর। তারপর কি আছে, হ্যাপি, হ্যাপি আর ডিলাইটেড একই অর্থ, অর্থাৎ ডিলাইটেড সিনোনিম হচ্ছে হ্যাপি, এটা প্রশ্ন অনুসারে হবে না কারণ এটি সিনোনিম। তারপর প্লিজড এটাও সিনোনিম, তারপরে ইলাটেড এটাও সিনোনিম, তার মানে ডিলাইটেড এর সিনোনিমই দেওয়া আছে হ্যাপি, প্লিজড এবং ইলাটেড, মানে আনন্দিত বা উৎফুল্ল এই অর্থে। কিন্তু সে এসে হলো ডিলাইটেড বলতে বুঝায় না কোনটিকে, এই তিনটাকে বুঝায়, এটা বাদ, কিন্তু বুঝায় না কোনটিকে, ডিপ্রেসড কে বুঝায় না। ডিলাইটেড মানে আনন্দিত, আর ডিপ্রেসড মানে হচ্ছে মনক্ষুণ্ণ, এই মনক্ষুণ্ণকে বোঝানো যায় না আনন্দিত দ্বারা। সুতরাং প্রশ্ন অনুসারে এই ডিপ্রেসড হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি দ্য ওয়ার্ড ভেরিটেবল রিফার্স টু ড্যাশ, ভেরিটেবল বলতে বোঝানো হয় কোনটিকে, ভেরিটেবল মানে হচ্ছে একজাক্ট অথবা খাঁটি অথবা যথার্থ, তার মানে এই ভেরিটেবল বলতে তাহলে বোঝায় কোনটিকে, একজাক্ট, হ্যাঁ এটাকে বোঝায়, এটা সঠিক উত্তর। বোগাস ভুয়া, না এটাকে বোঝায় না।
ফিকটিশাস বানোয়াট না এটাকেও বোঝায় না, ডিসিটফুল প্রতারণামূলক না এটাকেও বোঝায় না। তাহলে ভেরিটেবল বলতে বোঝায় হচ্ছে এক্সাক্টকে। এটাই তাহলে সঠিক উত্তর। আমরা একটু সামনে এগিয়ে যাই। দ্য ওয়ার্ড এক্সকুইজিট স্ট্যান্ডস ফর ড্যাশ। এই এক্সকুইজিট শব্দটার দ্বারা বোঝানো হয় কোনটিকে? এক্সকুইজিট মানে কি? ভেরি লাভলি বা বিউটিফুল, চমৎকার অথবা সুন্দর এরকম। তাহলে দেখি ডাল, ডাল হচ্ছে নিরস না, এটাকে এক্সকুইজিট দ্বারা বোঝানো হয় না, এটা বাদ। আগলি কুৎসিত না, এটাও অ্যান্টোনিম হয়ে গেল আগেরটার মতো, এটাও বাদ। সুপার অত্যন্ত চমৎকার বা মনোমুগ্ধকর, হ্যাঁ এটাকে বোঝানো হয় অর্থাৎ বিউটিফুল অর্থে, এটা ঠিক আছে। তারপর এক্সাক্ট, এক্সাক্ট হচ্ছে যথাযথ না, এটাকে বোঝানো হয়নি। তাহলে এক্সকুইজিট দ্বারা বোঝানো হয় হচ্ছে সুপারকে, এটাই হচ্ছে সঠিক উত্তর। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।